আপনি সত্যি অসভ্য, খারাপ। আপনি চলে যান। আপনি কথা বলার দরকার নেই আমার সাথে, চলে যান আপনি। আকাশ ইফাকে আগলা হাতে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এ অসভ্য, খারাপ ছেলেটাকেই তো ভালোবাসিস তাই না? এই অসভ্য আর খারাপ ছেলেটাকেই তো ভালোবাসিস। আমি চলে যেতে তোর যতটা না কষ্ট হচ্ছে, আমি এখানে থাকলে তোর আরো বেশি কষ্ট পেতে হবে, হারাতে হবে আমাকে। এখন তুই যদি আমাকে হারাতে চাস তাহলে আমি থাকতে রাজি। আকাশের কথা শুনে ইফা অবাক হয়ে তাকায়। আকাশের দিকে বক্ষস্থলে ঝড় উঠে। শুকনো হয়ে আসা গলায় ভীতস্বরে বলে, হারাতে হবে মানে? আকাশ কোনো উত্তর না দিয়ে ইফাকে ছেড়ে উঠে দাঁড়ায়। ইফার দিকে হাত বাড়িয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, ওঠ এখান থেকে, অনেকক্ষণ ধরে বসে আছি, তোকে নিতে আজকে ঘোরার কথা, ওঠ ওঠ। ইফা আকাশের হাত ধরে উঠে দাঁড়ায়। আকাশ ইফার হাতের মাঝে হাত গলিয়ে দিয়ে শক্ত করে হাতটা ধরে হাঁটতে থাকে। ইফা এখনো আকাশের দিকে তাকিয়ে উত্তরের আশায়। আকাশ আর চোখে সবটাই দেখছে, কিন্তু নিশ্চুপ রয়েছে। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তেই আকাশ ব্যস্ত হয়ে ওঠে। ইফার হাত ধরে চারিপাশে চোখ বুলিয়ে আশ্রয়ের জন্য জায়গা খুঁজতে থাকে। পাশে একটা বড় ঝাপড়ি গাছ দেখে আকাশ ইফার হাত ধরে গাছটার কাছে যাওয়ার জন্য তাড়া দেয়। আকাশ কয়েক কদম ফেলতে ইফা আকাশের হাত টেনে ধরে। ভিজতে দিন, বৃষ্টির প্রতিটা কোণার সাথে হৃদয়ের কষ্টগুলো ভাগ করতে দিন। আকাশ থেমে গেল, ইফার কাছে এগিয়ে আসলো। ইফা চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে তার প্রেয়সীর সব কষ্ট দূর করে দিত। এত কষ্ট পেতে দিতই না কখনো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। এই গরমেও শীত শীত অনুভূত হচ্ছে। এই আবহাওয়াটা প্রচন্ড রকমের সুন্দর। আর এই শীতল আবহাওয়ার একমাত্র সঙ্গী হলো ঘুম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি, শীতল আবহাওয়া, শীত শীত ভাব, এই সময়টা ঘুম খুবই দীর্ঘ হয়। মিথিলা ব্যালকনি ছেড়ে রুমে আসলো। বিছানায় শুয়ে কাঁথা মুড়িয়ে একটা সুন্দর ঘুম দেওয়ার জন্য চোখ বন্ধ করে নিল। জ্বর এখন আর নেই শরীরে। কালকে থেকেই কলেজ যেতে পারবে। কোনোদিন জ্বর ওকে এতটা কাবু করতে পারেনি, কিন্তু এই দুটো জ্বরের প্রভাব এত যে ওকে 8টা দিন এভাবে জ্বরে কাবু করে রাখলো। হাস্যকর বটে, মিথিলার কাছে তো হাস্যকরই। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। তিতলি হক এসেছে ভেবে মিথিলার মাথা বের করলো না, কারণ সময় অসময়ে তিতলি হকই শুধু ওর রুমে আসে। কিন্তু দরজা লাগানোর শব্দ শুনতেই মিথিলা ভ্রু কুঁচকে নেয়। তিতলি হক এসেছে ঠিক আছে, কিন্তু দরজা লাগাবে কেন? মিথিলা কপালের ভাঁজদয় আরেকটু গভীর হয়। কাঁথা থেকে মাথাটা বের করে উকি দিতে দেখে ইয়াস ওর মাথার কাছে দাঁড়িয়ে আছে। ইয়াসকে দেখে মিথিলা গোল গোল আঁখি নিয়ে ইয়াসের দিকে তাকিয়ে থাকে। এক লাফে শোয়া থেকে উঠে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ইয়াসের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? আর দরজা বন্ধ করেছো কেন? ইয়াস মিথিলার কোনো উত্তর না দিয়ে মিথিলার কপালে হাত রেখে জ্বরের মাত্রাটা দেখে নিয়ে বলে, না, জ্বর নেই, সুস্থ হয়েছিস তাহলে। আমি তো ভেবেছিলাম দুটো জ্বর খেয়ে আরো কিছুদিন বিছানা পড়ে থাকবি, তার হলো কই? মিথিলা ইয়াসকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে সরিয়ে বলে, ফালতু কথা বন্ধ করো। আমার রুমে কেন এসেছো আর দরজা বন্ধ কেন করছো? আর রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোমায়? হবু বউ রুমে ঢুকতে কি পারমিশন লাগে? মানে? মিথিলার চোখে বিস্ময়। ইয়াস বিছানায় বসে মিথিলার দিকে তাকিয়ে বলে, মানে হলো তুই হবু বউ মানে বুঝিস না? না বুঝলে সমস্যা নেই। হবু বউ না বুঝলে শুধু বউ তো বুঝিস। তুই আমার শুধু বউ। মাথার কয়টা তার ছিঁড়েছে? পাগলের মতো কি বকবক করে যাচ্ছ? দেখো, বের হও আমার রুম থেকে, নইলে কিন্তু আমি সবাইকে ডাকবো। ডাক, বাসা সবাই জানে তুই আর আমি ভাই বোন। ভাই বোনের রুমে যাবে, বোন ভাই রুমে যাবে, যে কোনো দরকারে, তাদের সমস্যা কোথায়? ইয়াসের ভাবলেশীন জবাব। মিথিলা তেতে উঠে কিছু বলতে যাবে, তার আগে ইয়াস বাঁকা হেসে বলে, বাসার সবাই তোকে আর আমাকে ভাই বোন বলে জানলেও তুই আর আমি কিন্তু জানি আমরা মোটেও ভাই বোন না। আমরা কি বলতো? কি? ভবিষ্যৎ স্বামী স্ত্রী। কিসের স্বামী স্ত্রী? তুমি শুধু আমার ভাইয়া, ভাইয়ের বেশি আর কিছুই না, শুনেছো? আহা বউ, তুমি দেখছি আমার ডায়লগ আমাকে শোনাচ্ছ। মিথিলা এবার ইয়াসের দিকে তেড়ে এসে বলে, কি তখন থেকে বউ বউ করে যাচ্ছ? নাটক করছো? বিছানা থেকে ওঠো, বের হও আমার রুম থেকে। ইয়াস মিথিলার হাত টেনে ধরে মিথিলাকে ওর পাশে বসিয়ে দেয়। মিথিলার কান বরাবর মুখ নিয়ে বলে, এতদিন তুই আমাকে জ্বালিয়েছিস, আমি সহ্য করেছি। আজকে থেকে আমি তোকে চালাবো, তুই সহ্য করবি। কথাটা বলে ইয়াস মিথিলার কানের লতিতে ছোট্ট একটা চুমু খায়। মিথিলা তৎক্ষণাৎ ইয়াসকে ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে দেয়। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ইয়াসের দিকে। ইয়াস মিথিলার দৃষ্টি দেখে বাঁকা হেসে বলে, এভাবে তাকিয়ে থাকিস না, আমার সৌন্দর্য ফুরিয়ে যাবে। মিথিলা এবার দাঁতে দাঁত চেপে বলে, বের হবে তুমি আমার রুম থেকে। আমি কিন্তু এবার সবাইকে ডাকবো, সত্যি সত্যি। ইয়াস মিথিলার বিছানায় আরাম করে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বলে, ঘুম ধরেছে আমার, এত বকবক না করে রুম থেকে বের হ।
চাইলে আমার পাশেও শুয়ে থাকতে পারিস। তোমার রুম আছে, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আমার রুমে কি করতে এসেছো তুমি? ফালতু লোকজন কোথাকার। লজ্জা শরম নেই অন্যের রুমে যে এসে দখল করো? ইয়াশ মাথাটা একটু বের করে উকি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলে, বউ, এত বকবক না করে তোর যদি ইচ্ছে করে আমার পাশে শুয়ে পড়তে পারিস। বিশ্বাস কর, আমি কিচ্ছুটি মনে করবো না। মিথিলা ইয়াশের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় রুমের দরজাটা সজোরে আটকিয়ে দেয়। রাগে ওর গা পিত্তি চলে যাচ্ছে। উটকো সব ঝামেলা ওর ঘরে এসে পড়েছে। এখনই বিদায় করতে হবে এসবকে। মিথিলা ধূপধাপ পা ফেলে ইকবাল হকের রুমের দিকে যায়। ইকবাল হক বাড়িতে নেই, রুকমা হক তো আছে। মিথিলা রুকমা হকের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পা ফেলে ভেতরে ঢুকে দেখে রুকমা হক চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। রুকমা হক ঘুমে আছে ভেবে মিথিলা নিরাশ হয়ে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে রুকমা হক ডেকে ওঠেন, কি রে, এসে আবার চলে যাচ্ছিস কেন? তুমি ঘুমোনি মেজমা? না, এমনি একটু চোখ বন্ধ করেছিলাম। কিছু বলবি তুই? মেজমা, তোমার ছেলে দেখো আমার রুমে ঢুকে বসে আছে আর আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছে। রুকমা হক কপালে 3টা ভাঁজ ফেলে মিথিলাকে জিজ্ঞাসা করে। তোকে বের করে দিয়েছে? মিথিলা মাথা ঝাঁকায়। বিছানা ছেড়ে নেমে মিথিলাকে নিয়ে ওর ঘরে যায়। ছেলেকে মুখে মুখে হাজারখানেক বকাঝকা করতে করতে মিথিলার রুমে ঢুকতে দেখে কেউ নেই। রুকমা হক ভ্রু কুঁচকে মিথিলার দিকে তাকিয়ে বলে, কোথায় ইয়াশ? মেজমা এইখানেই ছিল, হয়তো চলে গেছে। ভালো হয়েছে চলে গেছে। ফাজিল ছেলে, ওকে পেলে আমি বকে দিব। তুই দরজা আটকে দে। রুকমা হক কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা গোমরা মুখ করে বিছানার উপর গিয়ে বসে। ইয়াশ এত তাড়াতাড়ি কোথায় গেল এটাই বুঝতেছে না। বিছানার উপর শুতেই দেখে একটা চিরকুট। মিথিলা ঝটপট ওটা খুলে চোখের সামনে মেলে ধরে। দেখ বউ, বেশি পাকনামি করবি না, তাহলে আরো বেশি জ্বালাতন করবো। এটি তোর বর সাহেব। লেখাটা পড়েই মিথিলা দীর্ঘশ্বাস ফেলে। ইয়াশের হঠাৎ এরকম ব্যবহার ধরতে পারছে না। হাতের কাগজটা মুচড়িয়ে ফ্লোরে ঢিল ছুঁড়ে ফেলে দেওয়ার আগে ও তো ইয়াশের এই ব্যবহারে গলবে না। এতটাও সস্তা না ও। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আকাশ, ইয়াশ, ইফা, মিথিলা, মিহু আর 3 ভাই। সবাই এসেছে আকাশকে বিদায় দিতে। 3 যাকে বাড়িতে রেখে এসেছে। আনোয়ারা হকের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে। 2 যা তাকে সামলাচ্ছেন। তাই আর কেউ রুকমা হককে এয়ারপোর্টে আনার সাহস দেখায়নি। ইফা সবার থেকে দূরে একটা কোণে চুপটি করে দাঁড়িয়েছিল। আকাশ সেটা খেয়াল করে ইফার কাছে যায়। ইফার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে নুইয়ে রাখা মুখের দিকে তাকে আকাশ ভার হয়ে আসা কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে ইফা, একটু তাকা না আমার দিকে। এই ইফা, মুখটা তোল। ইফা ওর নুয়ে রাখা মুখটা আস্তে আস্তে তোলে। আকাশের দিকে তাকাতে ওর কান্নার বেগ আরো বেড়ে যায়। চোখ দিয়ে অঢেল ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। আকাশ ওই অশ্রুসিক্ত মুখটা 2 হাতের ভিতর আঁকড়ে নেয়। ইফার দিকে তাকিয়ে আকুতি করে বলে, আমার একটু জড়িয়ে ধরবি ইফা? ইফা দেরি করলো না, তৎক্ষণাৎ শক্ত করে জড়িয়ে ধরলো আকাশকে। বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। আকাশ ইফাকে জড়িয়ে চোখ বন্ধ করে নিল। শক্ত হৃদয়ের আকাশেরও এবার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। গাল বেয়ে তা ইফার মাথার উপরে ঠাঁই পেল। কতদিন, কত মাস, কত বছর এই মেয়েটাকে আর সামনে থেকে দেখতে পাবে না, আর না ছুতে পারবে। ভাবতেই যেন বক্ষ গহ্বরে ঝড় উঠল। আর একটু শক্ত করে জড়িয়ে নিল প্রেয়সীকে। মিথিলা দূর থেকে দুজনকে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করছিল। চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে রইল আকাশ আর ইফার দিকে। দুজনকে এই অবস্থায় দেখে মিথিলার মনে অনেক প্রশ্ন জাগছে, সেটা সে দমিয়ে রাখছে। বাপ চাচাদের খেয়াল করে দেখলো তাদের মধ্যে কোনো ভাবান্তর নেই। মিহু আর ইয়াসেরও একই অবস্থা। মিথিলাকে আকাশের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াস মিথিলার কাছে এগিয়ে যায়। মিথিলার দিকে ঝুঁকে বলে, ওদের দিকে এভাবে নজর না দিয়ে আমার দিকে নজর দিলে তো পারিস। আবার বউ? মিথিলা দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে দাঁড়িয়ে রইল। দাঁত কিরমিরিয়ে ইয়াসকে উদ্দেশ্য করে বলল, একদম বউ বউ করবে না, নাহলে এক্ষুনি আমি আব্বুদের সব বলে দিব। তুমি কি মাত্রায় অশুভ হয়েছো? অসভ্যতা আমার কি দেখলে তুই আমার মাঝে? একটা মেয়ের রুমে পারমিশন না নিয়ে ঢোকা কি অসভ্যতামি নয়? ওটা তো আমার বউয়ের রুম, আমি তো এখানে অসভ্যতা আমার কিছু দেখছি না। আজব, আসলে বউয়ের রুমে নক না করে ঢুকলো নাকি জামাইয়ের অসভ্য হয়ে যায়? কি দিনকাল আসলো রে বাবা। মিথিলার রুষ্ট দৃষ্টিতে ইয়াসের দিকে একবার তাকিয়ে মিহুর কাছে চলে যায়। এই ছেলের কালকে থেকে মনে হচ্ছে মাথার তারটা সব ছিঁড়ে গেছে। মিথিলা চুপচাপ মিহুর পাশে দাঁড়িয়ে রইল। আকাশের যাওয়ার সময় হয়ে আসতে আকাশ সবার কাছে এসে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। ইফা আকাশের যাওয়ার দিকে ভাঙা হৃদয় নিয়ে তাকিয়ে রইল শুধু। আকাশকে বিদায় দিয়ে এসে ইফা সোজা মিহুর রুমে চলে যায়। রাতে আর কারো খাওয়া হয়ে ওঠে না। রুমে বসে ইফা আকাশের কথা ভেবে চোখে জল ফেলছিল। মিহু রুমে ঢুকে এটা দেখে ইফার কাছে গিয়ে ওর পাশে বসে বোনকে বুকে টেনে বলে,
কান্না করিস না সোনা। আকাশ চলে গেছে তোদের ভবিষ্যতের কথা ভেবে। তোকে এখন শক্ত হতে হবে। কান্না থামা ইফু সোনা। ইফা মিহুকে আঁকড়ে ধরে মিহুর বুকে মুখ গুজে পড়ে রইল। থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। মিহু ইফার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ও আর কি বা বলবে, আর না ওর কিছু করার আছে। নীলা আর ইয়াস পাশাপাশি হাঁটছে দুজন। নীলাকে কোচিংয়ে ছেড়ে দিতে এসেছে ইয়াস। নীলার পাশে বিরক্ত হয়ে হাঁটছে বলতে গেলে। ভেবেছিল মিথিলাকে সকালে একটু জ্বালাবে, কিন্তু তার আম্মা জান আর তা হতে দিল না। নীলাকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, ইয়াস মেয়েটাকে একটু কোচিংয়ে ছেড়ে আয়, রাস্তাঘাট তো চিনে না। ইয়াস বিড়বিড় করে কথাটা বলে মুখ বাঁকায়। নীলা সেটা খেয়াল করে বলে, তুমি কিছু বলছো ইয়াশ? না না, কিছু না, জলদি হাঁটো। আচ্ছা, আমরা না হেঁটে একটা রিক্সাও তো নিতে পারি। আসলে কি বলো তো, আমার কাছে টাকা নেই, তাই রিক্সা নিচ্ছি না। ও তাই বলো? আমার কাছে তো আছে, দাঁড়াও একটা রিক্সা ডাকছি। নীলা কিছুক্ষণের মধ্যে একটা রিক্সা দাঁড় করিয়ে ফেলল। নীলা রিক্সায় উঠে ইয়াসকে উঠতে বলে। তখন পেছন থেকে তুষারের কণ্ঠস্বর ভেসে আসতে ইয়াসের চোখ জলজল করে ওঠে। পিছনে ফিরে তুষারকে দেখে ইয়াস তুষারের কাছে গিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরে। তুষার চোখ বড় বড় করে বলে, রাস্তাঘাটে মাইয়া গমতো এমন জড়াজড়ি করতেছস কেন? ইয়াস তুষারকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলে, থ্যাঙ্কস দোস্ত। কেন? কেন দিলাম ওটা পরে বলবো। আপাতত তুই একটু নীলাকে ওর কোচিং অব্দি ছেড়ে দিয়ে আয়। নীলার দিকে তাকিয়ে বলল, তুষার তোমাকে ছেড়ে দিবে, আমি আসছি। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আসছে, বাই। তুষারের দিকে তাকিয়ে একবার ইশারা করে ইয়াস চলে যায়। ইয়াস যেতেই তুষার রিকশায় বসা নীলার দিকে তাকায়। নীলাও তাকিয়েছিল তুষারের দিকে। তুষারকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নীলা গম্ভীর স্বরে বলে, উঠে আসুন। তুষার নীলার কথায় রিকশায় উঠে বসে। নীলা একটু চেপে বসে। তুষার এটা খেয়াল করে সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, পড়ে গেলে মাজা ভাঙবে, আর মাজা ভাঙলে কপালে বিয়ে জুটবে না মিস পেতনি। আপনি আমাকে পেতনি বলা ছাড়বেন? সরি, পেতনিকে পরি বললে পরিদের অপমান করা হবে, সাথে পেতনিদেরও বেইজ্জতি হবে, তাই আমি পেতনিই ডাকবো। বেশি বকেন আপনি। শান্তশিষ্ট ছেলে আমি। অদ্ভুত আপনি। তুষার এবার ঘাড় ঘুরিয়ে চোখ ছোট ছোট করে তাকায় নীলার দিকে। নীলা তুষারের থেকে দৃষ্টি ঘুরিয়ে ভালো করে বসে। তুষার আর কিছু বলে না, সামনে ফিরে তাকায়। রিক্সা চলছে আপন গতিতে। হঠাৎ নীলা পাশ থেকে বলে ওঠে, অদ্ভুত আপনি। মিথিলাকে ভালোবাসেন আপনি? এমনটা কেন মনে হলো? না, সেদিন মিথিলার প্রতি এত কেয়ার দেখে মনে হলো আর কি। তুষার হাসে সহসা, কিন্তু কিছু বলে না। তুষারকে চুপ থাকতে দেখে নীলা পুনরায় বলল, বলেন না যে, তবে কি সত্যি ভালোবাসেন? ভালোবাসা কঠিন জিনিস, সবাইকে ভালোবাসার দুঃসাহস দেখাতে নেই। আমিও দেখাইনি দুঃসাহস, কারণ ওটা অন্যের জিনিস, আর অন্যের জিনিসে তুষার নজর দেয় না। যেটা তুষারের হবে সেটা শুধুমাত্র তুষারেরই হবে। যদি সেটা 0.001%ও অন্য কারো হয়, ওটা তুষারের লাগবে না। নীলা গালে হাত রেখে তুষারের কথা শুনলো। প্রথমটুকু মাথাতে না ঢুকলেও শেষেরটুকু শুনে ঠোঁট টেনে হাসলো। তাকিয়ে রইল তুষারের ওই লম্বাটে মুখশ্রীর দিকে। বউ, এই বউ দাঁড়া। মিথিলা রাস্তা দিয়ে হাঁটছিল, রিক্সা পায়নি আজকে, তাই হেঁটে যাওয়া। হঠাৎ পেছন থেকে বউ সম্বোধন শুনেও পেছনে না তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল। এটা যে ইয়াস ওর বিন্দুমাত্র সন্দেহ নেই। মিথিলাকে হাঁটার গতি বাড়াতে দেখে ইয়াস দৌড়ে মিথিলার পাশাপাশি এসে হাঁটতে থাকে। মিথিলা ইয়াসকে এক পলক দেখে মুখ ঘুরিয়ে নেয়। হাঁপিয়ে দিলে আমাকে। আমি কি তোমাকে এভাবে দৌড়াতে বলেছি কুকুরদের মতো? তুই কি আমাকে কুত্তা বলে অপমান করলে? না, জাস্ট এক্সাম্পল দিলাম। ইয়াস মিথিলার দিকে তাকিয়ে ওর হাত ধরে বলে, চল। কোথায়? আজকে তোর কলেজ ছুটি, ঘুরবো আমরা। মিথিলা হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার সাথে ঘুরতে আমি মোটেও ইন্টারেস্টেড নই। বাট আমি ইন্টারেস্টেড, চল। ইয়াস পুনরায় মিথিলার হাত ধরে রিক্সা খুঁজতে থাকে। মিথিলা একবার ইয়াস আর ওর হাতের দিকে তাকায়। সেদিকে তাকিয়ে ম্লান হেসে ইয়াসের দিকে তাকিয়ে বলে, কি চাওটা কি তুমি? মিথিলার প্রশ্ন শুনে ইয়াস তাকালো মিথিলার পানে। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলে, মেধালে একটু ভালোবাসা চাই, দেওয়া যাবে আমাকে একটু ভালোবাসা? মধ্যাহ্ন গড়িয়ে অপরাহ্নকাল নামলো ধরণীতে। ইয়াস আর মিথিলা রিকশায় বসে আছে। সারাটা দিন ঘুরে বাড়ি ফেরার পথ ধরেছে। মিথিলা সারাদিন ইয়াসের সাথে থাকলেও দু একটা ব্যতীত প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি। ইয়াস এতে প্রচুর হতাশ। মেয়েটা ওকে এখনো ইগনোর করছে, কিছুতেই ওর সাথে সেই আগের মতো স্বাভাবিক আচরণ করছে না।
ইয়াশ মিথিলার দিকে আর চোখে তাকায় এক পলক। মিথিলা চুপচাপ বসে আছে। ইয়াশ কিছুক্ষণ সূক্ষ্ম চোখে মিথিলাকে খেয়াল করে ক্ষীণকণ্ঠে বলল, ভালোবাসি মিথুরানী। মিথিলা ভাবলেশীন বসে। ইয়াশ সেটা দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল। মিথিলার বাঁ হাতটা ওর ডান হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো। মিথিলা সেটা দেখে ইয়াশের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, হাত ছাড়ো। বউয়ের হাত ধরেছে, অন্য কোনো মেয়ের না। আমি তোমার বিয়ে করা বউ না। হতে কতদিন? তুই বললে চল আজকে বিয়ে করে ফেলি। আমি তোমার হাত ছাড়তে বলেছি, না হলে কিন্তু আমি রিক্সা থেকে নেমে যাব। ইয়াশ নিরাশ হয়ে হাতটা ছেড়ে দিল। মাথা নিচু করে বসে রইল, কোনো কথা না বলে। মিথিলা সেটা খেয়াল করলেও কিছু বলল না, ও চুপ রইল। ইয়াশ বলেছিল বিধায় নীলাকে তুষার বাড়িতে নিয়ে এসেছে কোচিং থেকে, না হলে এরকম পেতনির সাথে এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছা ছিল না ওর। তুষারকে দেখে তিনজা অনেক খুশি হন, খাতির যত্নে ব্যস্ত হয়ে ওঠে। তুষার ওনাদের ব্যস্ত হতে না বলে ইয়াশের রুমে চলে যায়। সেই দুপুরে এসেছে ও এই বাড়িতে, কিন্তু ইয়াশের আসার কোনো খবর নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো, ঘড়ির কাঁটা 5টা ছিল, তবুও আসার নাম নেই। তুষার ওর ফোন নিয়ে ইয়াশকে ফোন করতে যাবে, তখন ইয়াশ রুমে ঢুকে। ইয়াশকে দেখে তুষার বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছু কথা শোনাতে যাবে, তার আগে ইয়াশ গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। তুষার এটা দেখে খেপে গিয়ে বলে, শালা, সেই দুপুর থেকে তোর ঘরে মরার মতো পড়ে আছি, তোর আসার নাম নেই। এতক্ষণ তোর আসার সময় হয়েছে? ইয়াশ মাথা উঠিয়ে তুষারের দিকে তাকালো, হাত দিয়ে ইশারা করে ও কাছে ডাকলো। তুষার নাকমুখ কুচকে বলল, সকাল থেকে তুই কেমন বিহেভ করছিস ইয়াস? সকালে ওরকম রাস্তার মধ্যে জড়িয়ে ধরা, এখন আবার এরকম করে কাছে ডাকছিস। তোর এসব মোটেও আমার সুবিধা ঠেকছে না। তুই কি মেয়ে করতে চাইছিস তুষার? আমি কৈশব নাকি? ইয়াশের আগে ফুসতে ফুসতে বলে। তুষার সন্দিহান গলায় বলে, তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তুই। তুষার মুখ দিয়ে আর কিছু বলার আগে ইয়াশ বিছানা থেকে একটা বালিশ ছুঁড়ে মারে তুষারের মুখের উপর। তুষার বালিশটা ক্যাচ করে ধরে ইয়াশের দিকে ছুঁড়ে মারে। ইয়াশও সেটা ধরে নিয়ে রাগী গলায় বলে, তোর সাথে আমার বোঝাপড়া আছে, এদিকে আয়। তুষার এগিয়ে গেল বিছানার দিকে, ধপাস করে বিছানার উপর হাত ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে ইয়াশের দিকে তাকিয়ে বলল, তো কি বোঝাপড়া করবি? মিথিলাকে ভালোবাসিস? সবার মুখে একটাই কথা, মিথিলাকে ভালোবাসিস, যেন এই প্রশ্নটা ওর জন্য সরকারি হয়ে গেছে। বিড়বিড় করে কথাটা বলে তুষার উঠে দাঁড়ায়। ইয়াশ এক ভ্রু উঁচিয়ে তুষারের দিকে তাকিয়ে বলে, কি বিড়বিড় করছিস? দেখ তুষার, তুই যদি মিথিলাকে ভালোবাসিস, তোর অবস্থা আমি কি করবো তুই নিজে বুঝতে পারছিস না। তা কি বলে দিচ্ছে, মিথিলার পিছু ছেড়ে দিস। থ্রেট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছে। যদি বলি ভালোবাসি আমি মিথিলাকে? তুষারের বলতে দেরি ইয়াশের হামলে পড়তে দেরি হয়নি। তুষারের কলার শক্ত করে চেপে ধরে ইয়াশ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই ভালোবাসলেও মিথিলা তোকে ভালোবাসে না। মিথিলা শুধু আমাকে ভালোবাসে, বুঝলি? মাথায় ঠুকিয়ে নে, আর ওর দিকে নজর দিবি না। তোর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। ক্রুদ্ধ কণ্ঠে কথাগুলো বলে ইয়াশ তুষারের কলার ছেড়ে দেওয়ার আগেও শরীর কাঁপছে। সামনে থাকা ছেলেটা ওর ছোটবেলার বন্ধু, চাইলে ওকে কিছু করতে পারবে না, ও ভালোবাসে যে। তুষার ইয়াশের অবস্থা দেখে হেসে বলে, ব্যাস এটুকুই? শুধু এই কলার ধরা পর্যন্তই? দেখ, রাগ যাবি না আমার। তুই নিজেও জানিস আমি তোর কিছু করতে পারবো না, তাই বলছি মিথিলাকে কেড়ে নিস না আমার থেকে। আমি কেন তোর কাছ থেকে মিথিলাকে কাটতে যাব? তোর আচরণ দেখে, মিথিলার প্রতি কেয়ার দেখে তো মনে হয় তুই মিথিলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি তো। আমি মিথিলাকে ভালোবাসি শুধু ফ্রেন্ড হিসেবে, তার বেশি কিছুই না। ফ্রেন্ড? তোর ফ্রেন্ড হলি কবে? ইয়াশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তুষারকে দেখে আকস্মিক ওর উপর উঠে বসে। দু হাত দিয়ে তুষারের ছোট ছোট চুলগুলো মুঠো ধরে। তুষার ব্যথায় আহ শব্দ করে উঠে। ইয়াশ সেসবে পাত্তা না দিয়ে ধমকে বলে ওঠে, তোদের মধ্যে কোনো ফ্রেন্ডের সম্পর্কও থাকবে না। ছেলেদের মন বিশ্বাস নেই, মেয়ের একটু মিষ্টি কথা বললে তাদের শক্ত মন গলে জল হয়ে যায়, তারপর মনটা প্রেম পাওয়ার মতো বাকবাকম করে। তাই একদম এসব ফ্রেন্ডের সম্পর্ক রাখবেন ওর সাথে। লিহক ইয়াশের দরজার সামনে এসে দুজনের ওই অবস্থায় দেখে ভিতরে ঢুকতে ঢুকতে বলেন, তোরা কি এখনো বাচ্চা আছিস যে একে অপরের উপর উঠে মারামারি করছিস? ইয়াশ তিতলি হকের কথা শুনে তুষারের উপর থেকে নেমে যায়। তুষার হাফ ছেড়ে উঠে বসে। তিতলি হকের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার স্বরে বলে, থ্যাংক ইউ আন্টি, আপনি না আসলে হয়তো এই ছেলে আমাকে আজকে মেরেই ফেলতো। ইয়াশ কপালে ভাঁজ ফেলে তুষারের দিকে তাকায়। তিতলি হক হাসেন ছেলেদের কাণ্ড দেখে। অনন্তর তুষারের দিকে তাকিয়ে বলে, ইস,
তুষার বাবা, তোমাকে একটু মিথিলার বাবা ডাকছেন, তুমি একটু কথা বলে নিও। বড় বাবুকে কেন ডাকছে বড় মা? তা তো জানি না। এই বলে তিতলি হক বেরিয়ে যান। ইয়াশ তুষারের দিকে তাকিয়ে শাসিয়ে বলে, বড় বাবা যা বলবে ভালো ভালো আমাকে বলবি, না হলে আমার মন্ডু গল্লা থেকে আলাদা করে দিস। কথাটা বলে তুষার ঠোঁট বাঁকায়। ইয়াশ খুশি হয়ে চাপড় বসায় তুষারের পিঠে। বাইরে অন্ধকার হতে শুরু করেছে। পাখির ব্যস্ত কলরব শোনা যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, জানান দিচ্ছে। ইফা মাথাটা ধরে উঠে বসলো। সকাল থেকে মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল। দুপুরে ঘুমিয়েছিল। মাথা ব্যথা যন্ত্রণাটা এখন কমেছে। ইফা বিছানা ছেড়ে নেমে কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থাকে। আকাশের কথা মনে পড়তেই বিছানার উপর বসে পড়ে। কালকে রাত থেকে আকাশের সাথে কোনো যোগাযোগ নেই। ইফার এতে যেন মনে হচ্ছে কতদিন দেখা হয় না, কথা হয় না। কিছুক্ষণ নীরব বসে থেকে ইফা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এখন চাইলেই তো আর আকাশের সাথে দেখা করতে পারবে না। মন খারাপ করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হাত মুখ মুছে নিচে চলে যায়। বসার ঘরে যেতে দেখে মিথিলা হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে। ইফা ভ্রু কুঁচকে নেয় এটা দেখে। মিথিলার কাছে গিয়ে বসলো ইফা। ইফাকে দেখে মিথিলা মুখ ভেঙিয়ে বলে, আকাশ ভাইয়া ফোন দিয়েছে, কথা বলবি? ইফা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মিথিলার দিকে। চোখে অশ্রুকণা জমাট বাঁধল। কাপা কাপা হাতে ফোনটা নিতে গিয়েও নিল না। মিথিলার পাশ থেকে উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল। মিথিলা বোকার মতো ইফার কর্মকাণ্ড দেখে ফোন কানে নিয়ে আকাশকে বলল, তোমার বউয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া। আসলো, এসে আমার পাশে বসলো, আমি ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম। ফোনটা তো ধরতে গিয়েও না ধরেই দিল একটা ভোদর, চলে গেল। অভিমান করেছে, তুই বুঝবি না। ও মিথিলা মুখ গোল করে ও বলে। অনন্তর মন খারাপ করে বলে, তুমি আর ইফা আমাকে আপনই ভাবো না ভাইও। সবাই জানে তোমার আর ইফার বিষয়ে। আবুরা, মিহু আপু সবাই জানে, শুধু আমাকেই বলনি। আহা পুস্কু, মন খারাপ করিস না। তোকে আমার বিয়েতে একটা রোস্ট বেশি খেতে দেবো, তাও রাগ করিস না। মিথিলা আরো কিছুক্ষণ আকাশের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। বসার ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠবে তখনই ড্রয়িং রুম থেকে রুকমাহকের কথা শুনে ওর পা থেমে যায়। শান্ত হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে, সবটা শুনেও মৃদু হেসে নিজের ঘরে চলে যায়। ব্যালকনির রেলিং ধরে মিটিমিটি জ্বলতে থাকা নক্ষত্রের পাশে অর্ধ গোলাকৃতির চন্দ্রের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মিথিলা। মস্তিষ্ক রুকমাহকের কথাগুলো নিয়ে ভাবতে ব্যস্ত। অনুভূতি শূন্য দৃষ্টিতে ও ঘুরে এলোমেলো পা ফেলে রুমে ঢুকলো। পানি তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মিথিলা এলোমেলো পা ফেলে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ভরে ঢকঢক করে খেয়ে ফেলে। রুকমাহক তিতলিহক রান্নাঘরে রান্না করছিলেন আর গল্প করছিলেন। রুকমাহক তিতলিহকের সব কথাই মিথিলার কানে আসছে। ও চুপচাপ দাঁড়িয়ে রইল। কি রে বউ, তুই এখানে এইভাবে খামার মধ্যে দাঁড়িয়েছিস কেন? হঠাৎ ইয়াসের কণ্ঠ শুনে মিথিলা ঘুরে তাকায়। ইয়াসকে দেখে ও পাশ কেটে চলে যায়। ইয়াস মিথিলাকে যেতে দেখে ওর পিছন পিছন যায় মিথিলা রুমে গিয়ে দরজা আটকাতে নিতে ইয়াস দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। মিথিলা ইয়াসকে দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখে রেগে গিয়ে বলে, সমস্যা কি? এভাবে অন্য একটা মেয়ের রুমে ঢুকতে লজ্জা করে না? ইয়াস মিথিলার সামনে দাঁড়িয়ে হাই তুলে বলে, না, লজ্জা করে না, কারণ তুই আমার বউ। শেষবারের মতো বলছি, একদম বউ বউ করবে না। 100 বার বল, তোর কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। তোর সমস্যা থাকলে আমার কিচ্ছু করার নেই। তুই আমার বউ, মানে আমি বউই করবো। আমি তোমার বউ না। তুই আমার বউই, শুধু বিয়েটা হওয়া বাকি, ওটা খুব শীঘ্র হয়ে যাবে, তাই তোকে আমি বউই রাখবো। মিথিলা দাঁতে দাঁত চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল। সবকিছুই এখনো অসহ্য লাগছে। এই যে এই সামনে থাকা ব্যক্তিটিকে রুকমাহকের বলা কথাগুলো মনে পড়তেই কোমল হৃদয় ব্যথিত হলো। চোখের কোনায় পানি জমলো। হঠাৎ সামনে থাকা ইয়াসের উপর রাগ উঠল। অশ্রুজমা চোখে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়াসের দিকে। ইয়াস মিথিলাকে কাঁদতে দেখে ভ্রুদয় কুঁচকে নেয়। হঠাৎ কান্নার মানে খুঁজে পেল না ইয়াস, তাই কোমল কণ্ঠে ব্যস্ত গলায় বলল, কি হচ্ছে মিথু, কাঁদছিস কেন? কি হচ্ছে বল। এই কথাটা শেষ হতে সজোরে একটা চড় পড়ল ইয়াসের গালে। চোখ তুলে ইয়াস মিথিলার দিকে তাকালো। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মিথিলা ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানার উপর বসে পড়ল। চোখে জল নিয়ে চিল্লিয়ে ইয়াসের উদ্দেশ্যে বলল, আমি তোমার বউ না, শুনেছো তুমি? যার সাথে তোমার বিয়ে হবে তাকে বউ বলে রেখো গিয়ে। অন্য একটা মেয়েকে নির্লজ্জের মতো সারাদিন বউ বউ কেন করো? আর আজকের পর থেকে আমাকে বউ বলা তো দূর, আমার সামনেও আসবে না তুমি, শুনেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে।
ইয়াশ তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে, দৃষ্টি তার তখনও মিথিলাতে স্থির। মিথিলাকে চর মেরেছে এটাই যেন মানতে পারছে না ও। মিথিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইয়াশ রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পা ফেলে। ঘরে এসে ইফা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছে, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আকাশ একদিন যেতেই এতটা নিষ্ঠুর হয়ে গেছে যে ইফাকে ভুলে বসেছে। ইফাকে একটাবার ফোন দেওয়ার প্রয়োজন মনে করেনি। মিথিলার ফোনে ফোন দিয়ে সবার সাথে কথা বলেছে, শুধু ওর কথাই মনে নেই তার। কিছুক্ষণ একই ভঙ্গিতে বসে থেকে চোখ খুলে তাকালো, বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখের কোটর থেকে পানি মুছল। হঠাৎ কি মনে করে ফোনটা হাতে নিতে অবাক সহিত চমকে উঠল। আকাশের 30+ মিসড কল। দুপুরের দিকেও আকাশ ফোন দিয়েছিল, ইফা ঘুমেছিল, তার উপর ফোন সাইলেন্ট ছিল বলে ইফা বুঝতে পারেনি। এটা দেখে ইফার আরো কান্না পেল, কান্নার বেগ বাড়ল। আকাশ আরেকবার ফোন দিতেই ও সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আকাশের উতলা কণ্ঠ শোনা গেল। ইফা, ফোন ধরছিলে না কেন আমার? ইফার নীরব হয়ে বসে রইল, কান্না আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসছে, চোখ দিয়ে অবিরাম ধারায় অশ্রু পড়ছে। তো ইফা কথা বল প্লিজ। শোনা, দেখ আমি তোকে অনেকবার ফোন দিয়েছিলাম, ধরিসনি তুই। রাগ করে থাকিস না ইফু, প্লিজ কথা বল। আকাশের এরকম আদুরে কণ্ঠ শুনে ইফার কান্না কমার বদলে যেন আরো বাড়ল। আকাশ এবারও ইফার নিশ্চুপ থাকতে দেখে বলল, ইফু প্লিজ, আমার কষ্ট হচ্ছে খুব, কথা বল প্লিজ। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, প্লিজ কথা বল না রে। বুঝেছি, সত্য তুলছিস তাই তো? আমি তোকে কষ্ট দিয়ে চলে এসেছি, এখন তুই আমার সাথে কথা না বলে আমাকে কষ্ট দিয়ে সেই সত্য তুলছিস তাই তো? আসলে আমার কষ্টই পাওয়া উচিত ছিল, তোকে কষ্ট দিয়েছি না, আমার তো তোর থেকে 10 গুণ কষ্ট পাওয়া উচিত। আচ্ছা ফোন রাখছি আমি। সরি। আকাশ ফোন রাখতে গিয়ে থেমে গেল। ইফার ভাঙা কণ্ঠে কথাটা বলে ঠোঁট কামড়ে ধরল। দুপাশে কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করলো। নীরবতা ভেঙে ইফা ভাঙা গলায় বলে উঠল, ফোন রাখবেন না প্লিজ। ইফা, তুই কাঁদছিস? কষ্ট হচ্ছে। আকাশ কিছুক্ষণ নীরব থেকে আদুরে কণ্ঠে বলল, কষ্ট পাস না, তুই কষ্ট পেলে যে আমিও কষ্ট পাই। একবার দেশে ফিরে নেই, তোকে আরো কষ্ট পেতে দেবো না। এই কটা দিন আমাকে ছাড়া ভালো থাকতে শিখে নে। কি দরকার ছিল আপনার এভাবে দেশে আসার, আমাকে এভাবে মায়ে জড়িয়ে আবার চলে যাওয়ার? বলুন কি দরকার ছিল? আমি কি বলেছিলাম আপনাকে এভাবে মায়ে জড়াতে? এখন বলছেন আপনাকে ছেড়ে ভালো থাকা শিখে নিতে। পারবো না আমি ভালো থাকতে। ওপাশ থেকে আকাশের কোনো উত্তর ভেসে আসলো না, অনুতপ্ত। ইফা বয়সে ছোট, কিশোরী মন, আবেগ বেশি, এই বয়সে ফ্যান্টাসিতে বেশি থাকে। আকাশ সেটা আরো বাড়িয়ে দিয়েছে। দেশে গিয়ে ইফাকে ও কি থেকে কি বলে ফেলেছে নিজেও জানে না। এখন মেয়েটাকেও কষ্ট দিচ্ছে, ও নিজেও কষ্ট পাচ্ছে। দুজন দুই মেরু থেকে একজন আরেকজনের জন্য কষ্ট পেয়ে যাচ্ছে। এটা কি হওয়ার কথা ছিল? না, ছিল না। হওয়ার কথা তো ছিল অন্য কিছু। আকাশ তার ক্যারিয়ার গড়ে তারপর দেশে ফিরে তার হৃদরানীকে তার হৃদকোটরে এনে বসাবে, কিন্তু মিহুর বিয়েটা যেন সব ওলটপালট করে দিল। ওর দেশে যাওয়া মস্ত বড় ভুল হয়েছে। এখন ওর জন্য ওর হৃদরানীকে কষ্ট পেতে হচ্ছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। এখন চাইলেই তো আর সব আগের মতো করতে পারবে না। ফোন কানে রেখে আকাশ কথায় প্রচন্ড আবেগ আর ভালোবাসা মিশিয়ে বলে, ভালোবাসি আমার হৃদরানীকে, তার চোখে কান্না একদম মানায় না, বুঝলে? একবার দেশে ফিরে যেয়ে নি, তোমার এই অযথা কান্না করার পই পই হিসাব নেব আমি, তারপর যথাযথ শাস্তিও দেবো, বুঝলে? তাই কান্না থামিয়ে মুখে হাসি ফোটাও মেয়ে, তাহলে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, দেখো। এখন রাখছি তাহলে, কাজ হচ্ছে। আর শোনো, ভালোবাসি, ভালোবাসি অনেক বেশি। কথাগুলো বলে আকাশ ইচ্ছে করে ফোনটা কেটে দিল। আকাশ যতক্ষণ কথা বলবে ইফা কষ্ট পাবে, তার থেকে 2-1 দিনের ভিতর একটু স্বাভাবিক হোক, তারপর না হয় কথা বলা যাবে। এদিকে এতক্ষণ কান্না করা মন খারাপ করে রাখা মেয়েটার মুখে হুট করে হাসি ফুটলো, মনটা একটু শান্ত হলো। সবটাই আকাশের ভালোবাসি বলার জাদু বুঝি। মিনহাজ হক তুষারকে আজকে যেতে দেননি, থাকতে বলেছেন এ বাড়িতে। তুষার মাত্রই মিনহাজ হকের সাথে কথা বলে ইয়াসের রুমে ফিরল। রুমে ইয়াস ছিল না দেখে তুষার স্বস্তি শ্বাস ফেলল। ইয়াস থাকলে তুষারকে এখন হাজারটা প্রশ্ন করত, যেসব প্রশ্নের উত্তর ও চাইলেও ইয়াসকে দিতে পারত না। তুষারের হঠাৎ আকাশের কথা মনে পড়ে। ফোন হাতে নিয়ে একবার ভাবে আকাশকে ফোন করবে, পর মুহূর্তে আবারও থেমে যায়। আকাশ বিদেশে থেকে কি বা করবে? অনন্তর ফোনটা হাতে নিয়ে আকাশের নাম্বারে ডায়াল করলো। অন্তত আকাশকে জানানো উচিত সবটা। তুষার আকাশকে ফোন দিতে ইয়াস রুমে আসে।
ইয়াশকে দেখে তুষার ফোন কেটে দেয়। ইয়াশের সামনে তো আর কথা বলতে পারবে না। ইয়াশ কোনো কথা না বলে এলোমেলো পায়ে বিছানার দিকে যায়। তুষার ইয়াশের দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে ইয়াশের মনোভাব বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝতে সক্ষম হয় না। ইয়াশ বিছানার কাছে এসে বিছানার উপরে থাকা সবকিছু ফ্লোরে ছুঁড়ে ফেলতে থাকে। তুষার এটা দেখে বিছানা ছেড়ে নেমে চটজলদি ইয়াশের কাছে এসে ইয়াশকে ধরে বলে, কি করছিস এসব? কি হয়েছে? ইয়াশ নিজেকে তুষারের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড় আমাকে তুষার, সব শেষ করে দিব আমি। ওর সাহস কি করে হয় আমাকে চর মারার? শান্ত হ আগে। কে তোকে চর মেরেছে? তুষার ইয়াশকে শান্ত করে বিছানার উপর বসিয়ে বলে, কি হয়েছে বল, কে চর মেরেছে? ওর সাহস কি করে হয় তুষার আমাকে চর মারার? দুদিন ওর পেছনে ঘুরেছে বলে আমাকে চর মেরে বসবে? মিথিলা তোকে চর দিয়েছে? তুষার আন্দাজ করে বলে। ইয়াশ কিছু না বলে রাগে কাঁপতে থাকে। মিথিলা ওকে চর মেরেছে মনে হতে যেন সমস্ত শরীর রাগে রিডি করে উঠছে। এটা মানতে কষ্ট হচ্ছে ওর। তুষার ইয়াশের পাশে বসে ইয়াশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেন মেরেছে চর? বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেছে তাই না? তোর ধারণা ভুলও তো হতে পারে, হয়তো অন্য কারণে চর দিয়েছে। ধারণা ভুল মানে? তুই একদম মিথিলা হয়ে কথা বলবি না। আর তোকে বা আমি এসব কেন বলছে? মিথিলা তো আবার তোর ফ্রেন্ড, তোর ভালোবাসার মানুষ। দুজনের মধ্যে খুব ভালোবাসা। আমি বুঝতে পারছি আসলে মিথিলা না তোকে ভালোবাসে। দুজন দুজনকে ভালোবাসিস। মাঝখানে হয়তো আমি ঢুকে পড়েছি, তাই তো মিথিলা এমন করছে। মাফ করে দিস আমাকে, আমি আর তোদের মধ্যে ঢুকবো না। আসলে মিথিলা আমাকে কোনোদিন ভালোই বাসেনি। সবটাই ক্ষণিকের মোহ ছিল আমার প্রতি। আসলে তুই না। আমি হয়তো তোর কাছ থেকে মিথিলাকে কেড়ে নিতে চাচ্ছিলাম। এগেইন সরি ইয়ার। ইয়াশ প্রথম 2 লাইন রেগেমেগে বললেও শেষের কথাগুলো অতীব শান্ত স্বরে বলে তুষারের কাছ থেকে উঠে দাঁড়ায়। বেলকনিতে চলে যায় সোজা। তুষারও উঠে ইয়াশের পিছু পিছু যায়। ইয়াশকে উদ্দেশ্য করে বলে, দেখ ইয়াশ, তুই যা ভাবছিস এমন কিছুই না। আমি তোকে সব বুঝিয়ে বলছি। আসলে তুষার পুরো কথা শেষ করার আগে ইয়াশ তুষারের দিকে তাকিয়ে চিল দিয়ে বলে ওঠে, তোর সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার তুষার। আমার রুম থেকে বেরিয়ে যায় এক্ষুনি। আর কোনোদিন আমার বাসায় আসবে না। ও না, বাসা তো আসবে। বাসা আসলে আমার রুমে কোনোদিন ঢুকবি না। যা, বেরিয়ে যা। এই মুহূর্তে তুই আমার ঘর থেকে আর আমার মন থেকে দুটোই বেরিয়ে গেলে যা। তুষার ইয়াশের কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, তারপর নিঃশব্দে বেরিয়ে যায় রুম থেকে। রাতে খাওয়া দাওয়া শেষ হতে মিনহাজ হক সবাইকে বসার ঘরে ডেকে পাঠান। সবাই একে একে আসতে থাকে বসার ঘরে। তুষার এতক্ষণ গেস্ট রুমে ছিল। নিজের বেস্ট ফ্রেন্ডের বাড়িতে ওকে গেস্ট রুমে থাকতে হচ্ছে, এটা কম অপমানজনিত না। তুষারের তখনই চলে যেতে ইচ্ছা করছিল, কিন্তু মিনহাজ হকের জন্যই থেকে গিয়েছিলেন। এখন মিনহাজ হকের কথা বলা শেষ হলে ও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কারো কথায় আর থাকবে না। ইয়াশও এসেছে বসার ঘরে মিনহাজ হকের ডাক শুনে। তুষার ইয়াশের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। হয়তো আজকে এই সম্পর্ক শেষ হয়ে গেছে ওর আর ইয়াশের মাঝে। ইয়াশ যে এখানে আসবে ওর ভাবনার বাইরে ছিল, তবে ওর কাছে ইয়াশের না আসাটাই বেটার ছিল। এখন মিনহাজ হকের কথা শুনলে ইয়াশ মিথিলা আর ওকে আরো ভুল বুঝবে। মিনহাজ হক একবার বসার রুমে চোখ বুলিয়ে দেখেন সবাই আছে, শুধু মিথিলা বাদে। মিথিলার উপস্থিতি তিনি এতটা গুরুত্বপূর্ণ মনে করলেন না, তাই সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি অনেক ভেবেচিন্তেই একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তোমার এই সিদ্ধান্তে অমত পোষণ করবে না বা অখুশি হবে না। মিনহাজ হক এতটুকু বলে থামলেন। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে মিনহাজ হক কি বলবেন এটা শোনার জন্য। এটা দেখে মিনহাজ হক তুষারকে নিজের কাছে ডাকেন ইশারা করে। মিনহাজ হকের ইশারা বুঝে তুষার ধীর পায়ে মিনহাজ হকের পাশে গিয়ে দাঁড়ালো। মিনহাজ হক তুষারকে ওর পাশে বসতে বলে সবাইকে উদ্দেশ্য করে আবারও বলে উঠলেন, আমি আমার ছোট মেয়ে মিথিলার সাথে তুষারের বিয়ে ঠিক করেছি। তুষারের বাবার সাথেও আমার কথা বলা হয়েছে। তারা হয়তো কয়েকদিনের ভেতর আমাদের বাড়িতে আসবেন। এতে কারো কোনো দ্বিমত আছে? সবাই মাথা নাড়িয়ে না বুঝালো। তুষারে এ বাড়ির সবারই প্রিয় বলতে গেলে, ছেলে হিসাবেও ভালো। বাড়ির মেয়েকে এরকম একটা শিক্ষিত স্মার্ট চরিত্রবান ছেলের হাতে তুলে দিতে কার বা আপত্তি থাকবে। সবাই এই বিয়েতে ভীষণ খুশি। তুষার শুধু তাকিয়ে আছে ইয়াশের দিকে। ইয়াশ মিনহাজ হকের কথা শুনে ভাবলেশীন। ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ও ওখান থেকে চলে যায়। ইয়াশ যেতেই তুষার দীর্ঘশ্বাস নেয়। কনগ্রাচুলেশনস মিথিলা হক। মিথিলা বিছানায় মাথা এলিয়ে শুয়েছিল। হঠাৎ ইয়াশের কথা শুনে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশের দিকে তাকায়। ইয়াশ ওকে কংগ্রেস কেন করলো হঠাৎ বুঝতে পারলো না। ইয়াশের দিকে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে বলে, কংগ্রেস কেন করছো? অতঃপর বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, সরি, তোমাকে তখন আমি মারতে চাইনি, রাগের মাথায় মেরে ফেলেছি।
মিথিলাকে পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইয়াশ বিছানার উপর আয়েশ করে বসে হেসে বলল, আমি কিছু মনে করিনি, বাদ দে। তোর জন্য একটা খুশির খবর আছে, শুনবি না? কংগ্রেস কেন করলাম শুনবি না? মিথিলার দৃষ্টিতে প্রশ্নরা উকি ঝুঁকি মারছে। সে জানতে চাইছে কিসের খুশির খবর। ইয়াশ এক পলক মিথিলার দিকে তাকিয়ে বলল, তোর ইচ্ছে পূরণ হচ্ছে মিথিলা, তোর ভালোবাসার মানুষটার সাথে তোর বিয়ে হবে। ইয়াশের কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলার কথাটা বুঝতে কিছুটা সময় বেগ পেতে হলো। বুঝতে পরক্ষণে বুকটা ধক করে উঠল, হার্টবিট ক্রমাগত বাড়তে থাকলো, চোখ ছলছল করে উঠল অশ্রুতে। ইয়াশের দিকে তাকিয়ে রইল অপলক মিনিট খানেক। ইয়াশও কিছু বলছে না, ও মৃদু হাসিতে অপলক মিথিলাকে দেখে যাচ্ছে। হঠাৎ মিথিলা দৌড়ে ইয়াশের কাছে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ইয়াশ বিছানায় পড়ে যেতে নিলে চাদর খামচে ধরে ব্যালেন্স রাখে। কপালে ভাঁজ ফেলে মিথিলার কর্মকাণ্ড দেখে। পরক্ষণে মিথিলাকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, বেশি খুশির জন্য কাকে জোরে ধরছিস দেখেছিস? তুষার দেখলে আমাকে কাছে চিবিয়ে খাবে। শোন, শুনলাম তোকে নাকি সামনের সপ্তাহে তুষারের বাবা মা দেখতে আসবে। খুশি তো তুই, আর খুশি তো হবিই বা। আর খুশি হবি বা না কেন, ভালোবাসার মানুষটাকে নিজের করে পেলে কে না খুশি হয়। ইয়াশ উঠে দাঁড়ালো। তুই তোর হাসি কান্না বরং তুষারের সাথেই শেয়ার কর, আমি আসছি। মিথিলা নির্জীব নির্বাক, কথা বলতে ভুলে গেছে যেন। এতক্ষণের খুশিটা ইয়াশের একটা কথা টুকরো টুকরো হয়ে গেল। এই যে এতক্ষণ খুশির চোটে কাঁদলেও এখন কষ্টে বুক ভেঙে কান্না আসছে। মিথিলা আচমকাই হুহু করে কেঁদে উঠল। তুষারের সাথে বিয়ে কথাটাই তো কোনোদিনও ভাবেনি। আর তুষারই বা ওকে না জানিয়ে রাজি হলো কিভাবে? নিজের বন্ধুর জায়গা দিয়ে ও কি ভুল করলো? ইয়াশ তখনও যায়নি। দরজার সামনে দাঁড়িয়ে মিথিলাকে দেখে যাচ্ছে। মিথিলাকে এ পর্যায়ে ফুপিয়ে কাঁদতে দেখে এগিয়ে যায়। মিথিলার পাশে বসে মাথায় হাত রেখে কোমল কণ্ঠে শুধায়, কাঁদছিস কেন? মিথিলা চোখ তুলে তাকালো ইয়াশের দিকে, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। ইয়াশ স্থির দৃষ্টিতে তাকিয়ে মিথিলার দিকে। মিথিলা ইয়াশের হাত ধরে ইয়াশের চোখের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। অতিশয় করুণ কণ্ঠে বলল, তোমাকে আমি কোনোদিনও পাবো না, তাই না? আমার ভালোবাসা একতরফা থেকে যাবে। ইয়াশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মিথিলার দিকে। মিনিট খানেক যেতেও কিছু না বলে মিথিলার সামনে থেকে উঠে চলে গেল। মিথিলা শুধু আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। মিথিলা রুম জুড়ে পায়চারি করছে আর তুষারকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন উঠানোর নামগন্ধ নেই তুষারের। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও যখন তুষার ফোন ধরল না, মিথিলার আগে ফোনটা বিছানার উপর আছড়ে ফেলে। বিছানা ঘেঁষে ফ্লোরে বসে চুলগুলো খামচে ধরে। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে। মিথিলার চোখে ঘুম নেই, মন অস্থির হয়ে আছে। মিনাজ হকের সাথে কথা বলতে গিয়েও বারবার ফিরে এসেছে কোথাও একটা বাধা পেয়ে। আর মিনাজ হককে গিয়ে ও কি বা বলবে? ও ইয়াশকে ভালোবাসে, কিন্তু ইয়াশ তো ওকে পর্যন্ত ভালোবাসি নামক কোনো কথাই বলেনি। হঠাৎ ফোনটা কর্কশ কণ্ঠে বেজে উঠতে মিথিলার ভাবনা ছেদ ঘটল। কপাল কুচকে বিছানা হাতড়ে ফোনটা এনে দেখে তুষারের ফোন। মন স্থির করলো তুষারকে কিছু কড়া কথা শোনাবে। সেই ভেবে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই মিথিলা কিছু বলার পূর্বে ওপাশ থেকে তুষারের কণ্ঠ ভেসে আসলো, সরি মিথিলা, আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেব। আমি তোমার বাবাকে আমি তোমার আর ইয়াসের ব্যাপারে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে সুযোগটাই দেননি। তুমি আমাকে ভুল বুঝো না, আমি 1 সপ্তাহের মধ্যেই সব ঠিক করে দিব। রাখছি তাহলে। কথাগুলো এক নাগাড়ে বলে মিথিলাকে কোনো বাক্য আওড়াতে না দিয়ে তুষার ফোনটা কেটে দিল। তুষারের কণ্ঠ কেমন নির্জীব ছিল। মিথিলা সেসবে মাথা ঘামালো না। তার বক্ষস্থলে এখন অন্য ঝড় চলছে। ভালোবাসা হারানোর ভয়, ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়ার হাহাকার, ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখার ক্ষমতা কোনোটাই ওর নেই। সব মিলে নিজেকে কেমন যেন অনুভূতিহীন লাগছে। মনটা বারবার বিষিয়ে উঠছে, চোখ অশ্রুতে ভরে উঠছে বারবার। মিথিলা ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিতে লাগলো। সকালের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। পাখিদের কলরব শ্রবণে ভেসে আসছে। মিথিলা পিটপিট করে চোখ খোলার প্রয়াস চালালো। মনে হলো চোখটা যেন লেগে আছে, তাই চোখ না খুলে মিথিলা আবার তা বন্ধ করে নেয়। মাথাটাও ভারী হয়ে আছে, যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে যেন। ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল। মিথিলা এবার চোখ খুলে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজেছে। ঘড়ি দেখেও আবার বিছানার উপর মাথা রাখে। উঠতে ইচ্ছা করছে না একদমই। মিহু চলে গেছে গতকাল। এমত অবস্থায় মিথিলার অত্যন্ত মিহুর কথা মনে পড়ছে। মিহু থাকলে সবটা হয়তো ঠিক থাকতো। এই বাড়িতে মিহুই ওকে সবচেয়ে ভালো বোঝে। কিছু বলার আগে কিভাবে যেন বুঝে যায় মেয়েটা। এমন একটা বোন থাকাও ভাগ্যের ব্যাপার। মিথিলা কিছুক্ষণ একই ভঙ্গিমায় বসে থেকে ঝিমোয়। অনন্তর উঠে বসে ওয়াশরুমে চলে যায়। মাথা ব্যথার দরুন ঘন্টাখানেক শাওয়ার নিয়ে বের হয় ওয়াশরুম থেকে। নিজেকে একবার দর্পণে দেখে নিচে নেমে আসে। নিচে আসতে দেখে ইকবাল হক, মইনুল হক আর মিনহাজ হক খাবার টেবিলে বসে আছে। 3 গিন্নি তাদের খাবার পরিবেশন করে দিচ্ছে। মিথিলা গিয়ে বসার ঘরে বসে। 3 ভাইয়ের খাওয়া
হতেই তারা উঠে যায়। মিথিলা চটজলদি সোফা থেকে উঠে মিনহাজকের সামনে গিয়ে বলল, আপু তোমার সাথে আমার কিছু কথা ছিল। পরে বলো মা, এখন যাও খেয়ে নাও। না আব্বু, এখনই বলা দরকার, খুব দরকারি কথা। আচ্ছা, আমি আজকেই বাড়িতে আছি, তুমি খেয়ে দে ধীরে সুস্থে আমার ঘরে গিয়ে বলো। এখন কোনো কথা না, যাও খেয়ে নাও। মিথিলা দীর্ঘশ্বাস নিয়ে মিনহাজকের কাছ থেকে চলে আসে। পরেই না হয় কথা বলবে। ফের বসার ঘরে আসতে রুকমাহক মিথিলাকে ডাকে খাওয়ার জন্যে। মিথিলা বেশ কিছুক্ষণ রুকমাহকের মুখের দিকে তাকিয়ে থাকে। নীলাকে তার ছেলের বউ বানাতে পারবেন বলে খুব খুশি রুকমাহক। সেটা কালকে রুকমাহকের কথাতেই টের পাওয়া গেছিল। যেখানে অতীব সুন্দরী নীলাকে নিজের ছেলের বউ ঠিক করে রেখেছে রুকমাহক, সেখানে নীলার কাছে তো মিথিলা কিছুই না। কেনই বা ওকে ছেলের বউ হিসেবে পছন্দ করবে? কালকে ইয়াসের সাথে নীলার বিয়ের কথা শোনার পর এমনিতেই মিথিলার মন মেজাজ খারাপ ছিল। তার উপর ইয়াসের বউ ডাক যেন ওর মেজাজ আরো খারাপ করে দিচ্ছিল। তাই রাগের মাথায় চর মেরে ফেলেছিল কালকে। মিথিলাকে খাবার টেবিলে যেতে না দেখে রুকমাহক ওর দিকে এগিয়ে এসে বলল, কি রে, কি ভাবছিস? তোমার ভাইয়ার সাথে নীলার বিয়ে ঠিক করেছো? মিথিলা আনমনে বলে উঠে। রুকমাহক হেসে বললেন, হ্যাঁ, ভাবছিলাম কালকে তোর বিয়ের সাথে ইয়াসের বিয়ের কথাটাও উঠাবো, কিন্তু ছেলে তো আমার এখনো পড়াশোনা করছে, চাকরি টাকরিও নেই, তাই আর কথা উঠাইনি। মিথিলা মৃদু হেসে ওখান থেকে খাবার টেবিলে চলে আসে। চেয়ার টেনে বসতে একটু পরই ইয়াস নামে। মিথিলার সামনাসামনি চেয়ারে বসে আগে মিথিলার দিকে তাকায়। মেয়েটা মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। ইয়াস কিছুক্ষণ সেটা তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতে দেখলো মিথিলা থেকে মৃদু কেঁপে কেঁপে উঠছে, চোখ বেয়ে অশ্রুকণা খাবার প্লেটে পড়ছে। ইয়াস দেখে দীর্ঘশ্বাস ফেলে শুধু। বড় বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। মিনহাজক বিছানায় আধা শোয়া হয়ে বই পড়ছিলেন। ইয়াসের কণ্ঠ শুনে ইয়াসের দিকে তাকিয়ে বলল, এদিকে এসে বিছানায় বসো। ইয়াস গিয়ে মিনহাজকের পাশে বসে পড়ল। মিনহাজক হাতের বইখানা রেখে ইয়াসের দিকে দৃষ্টি দিয়ে বলল, কি বলবে বলো। বড় বাবা, তুমি মিথিলার সাথে তুষারের বিয়ের কথা ভাবা বন্ধ করে দাও, আর তুষারের মা বাবা যেন মিথিলাকে দেখতে না আসে বাড়িতে। কেন? মিথিলার বিয়ে নিয়ে তোমার কোথায় সমস্যা? তোমাদের দুজনেরই তো খুশি হওয়ার কথা, বিশেষ করে তোমার। মিথিলা চলে যাবে কেন? তুমি খুশি হওনি? মিনহাজক ইয়াসের মুখ পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইয়াস মাথা নিচু করে চুপ করে রইল কিয়ৎক্ষণ। অতঃপর নীরবতা ভেঙে তেজ ও বর্ধক পূর্ণ কণ্ঠে বলল, আমি মিথিলাকে ভালোবাসি বড় বাবা, আর ওর বিয়ে হলে আমার সাথেই হবে। তোমাকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। এখন তুমি যদি তবু এই সম্বন্ধটা নিয়ে আগাও, তো আমিও কিন্তু কোনো পথ অবলম্বন করে তোমার মেয়েকে বিয়ে করতে পারি। এখন তুমি ভেবে দেখো, সুষ্ঠুভাবে মেয়ের বিয়ে দেবে নাকি অন্য কোনোভাবে বিয়েটা হবে। এটা সম্পূর্ণ তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। শ্বশুর মশাই। বাবা আসবো? মিনহাজক চিন্তিত মুখে বসেছিলেন। মাত্র ইয়াস তার রুম থেকে গেল। এখন আবার মেয়ে এসেছে। সে কিছুটা আন্দাজ করলো মেয়েও হয়তো ইয়াসের মতো তাদের ভালোবাসার কথা বলতে এসেছে। তাই সে থমথমে মুখে ভিতরে আসতে বলল মেয়েকে। মিথিলা ভিতরে গিয়ে বিছানার উপর বাবার পাশে বসলো। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। অতঃপর মাথা তুলে মিনহাজকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তুষার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো আব্বু? মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মিনহাজকের দিকে। মিনহাজক কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, হ্যাঁ করেছি। তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? আমি এই বিয়েটা করতে পারবো না আব্বু। কেন করতে পারবে না? মিথিলা এই মুহূর্তে নিশ্চুপ রইল। কিছুক্ষণ যেতেই মিনহাজ হকি শান্ত তবে গম্ভীর গলায় শুধালেন, ইয়াসকে ভালোবাসো? মিথিলা এবার চমকে তাকালো বাবার দিকে। মুখে কোনো বলি নেই। মিনহাজক এই কথা জানলো কিভাবে? তুষার বলেছে এটা ভেবে মিথিলা আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি জানো ইয়াসের সাথে নীলার বিয়ে ঠিক করে রেখেছে রুকুমা? হ্যাঁ জানি। তুমি এখন কি চাচ্ছ? রুকমাকে বলবো নীলার বাবাকে সম্বন্ধটাই না করে দিতে? আমি ভাইয়ার বিয়ের ব্যাপারে কিছু বলতে আসিনি আব্বু। আমি শুধু এতটুকু বলতে এসেছি আমি তুষার ভাইকে বিয়ে করতে পারবো না। আমি এমনটা বলছি না আব্বু। তুষার ভাইয়া খুবই ভালো, তবে ওনাকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না? তুষারকে তোমার পছন্দ নয়? তুষার কি খারাপ ছেলে? মিনহাজক কিছু একটা ভেবে বলে উঠলেন, আচ্ছা তুমি এখন যাও, আমি ভেবে দেখব কি করা যায়। মিনহাজকের কথায় মিথিলা বেরিয়ে গেল। মিনহাজক চিন্তিত মস্তিষ্কে বসিয়ে রইলেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। একদিকে ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, অন্যদিকে তুষারের বাবার সাথেও কথা বলা হয়ে গেছে। এখন হুট করে তুষারের বাবাকে না করে দিলে
সে হয়তো অপমান বোধ করবেন, আর এটা বলতে তো মিনহাজ হকেরও বিবেকে বাঁধবে। এসব কিছু ভাবনার মাঝে মুঠোফোনটা আওয়াজ তুলে বেজে ওঠে। মিনহাজ হক ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলেন। রিসিভ করে ফোন কানে তুলে কথা বলতে শুরু করলেন। মিথিলা মিনহাজ হকের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে নিচ্ছিল। পুরোনো দিনের স্মৃতিচারণ করছিল। জীবনে ভালো সময়টা সব সময় থাকে না, আবার খারাপ সময়টাও হয়তো আস্তে আস্তে কেটে যায়। কিন্তু মিথিলা এই খারাপ বিষাদে ভরপুর সময়টা পেরিয়ে কি আবারও এক টুকরো সুখের দেখা পাবে? জানা নেই মিথিলার। ওকে কি ইয়াসের পাশে নীলাকে সারা জীবন দেখে যেতে হবে? কথাটা ভাবতেই বক্ষ গহ্বর থেকে কান্নারা উতলে গলা দিয়ে বেরিয়ে আসতে চায়। মিথিলা ঠোঁট চেপে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বেহায়া চোখের জল গড়িয়ে পড়ে। মিথিলার আটকায় না, কান্না ঝরঝর করে কেঁদে দেয়। কাঁদলে নাকি মন হালকা হয়। হঠাৎ হাতে কারো টান অনুভব করতে মিথিলা চোখ খুলে তাকায়। দেখে ইয়াস দাঁড়িয়ে আছে সামনে। মিথিলা তাকাতে ইয়াস হ্যাচকা টানে মিথিলাকে বিছানা থেকে উঠিয়ে ফেলে। মিথিলা হাতে ব্যথা পেয়ে আহ আওয়াজ করে ওঠে। ইয়াস সেসবে পাত্তা না দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, চলো। কোথায় যাব? আর হাত ছাড়ো, আমার ব্যথা লাগছে। মিথিলার কথা ইয়াস হাতের বাঁধন আলগা করে দেয়। মিথিলাকে নিয়ে বাইরে যেতে যেতে বলে, শপিং করতে যাব। মানে কার শপিং? তোর আর আমার বিয়ের শপিং। মিথিলা এবার অবাক না হয়ে পারল না। হাঁটা থামিয়ে দিয়ে অবাক স্বরে বলে, তোমার আর আমার বিয়ে মানে? এখন দেখছি বিয়ে মানেও জানিস না। হবু বউ মানে বুঝিস নি বলে শুধু বউ বানালাম। এখন বিয়ে কি এটা কিভাবে বোঝায়? ফালতু কথা বলবে না একদম। বিয়ে মানে কি এটা আমিও বুঝি না। গুড, তাহলে চল এবার। কিন্তু তোমার বিয়ে তো নীলার সাথে, আমাকে কেন শপিং নিয়ে যাচ্ছ? আসলে গাধার 5 নাম্বার বাচ্চা তুই। বললাম তোর আর আমার বিয়ে শপিং করতে যাব, তুই এখনো নীলাকে নিয়ে পড়ে আছিস। গরু একদম এসব গাধা গরু বলবে না বলে দিলাম। এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভও করিস না। মিথিলাকে নিয়ে বাইরে চলে আসলো ইয়াস। নিজে বাইকে উঠে মিথিলাকে উঠতে বলল। ইয়াস কি করছে কিছুই ওর মাথায় ঢুকছে না। তবুও আপাতত ইয়াস যা বলছে তাই শুনছে। মিথিলা বাইকে উঠতে ইয়াস বাইক স্টার্ট দিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলে, জানি আমি আমার সাথে নীলার বিয়ে ঠিক করেছিলাম। আমি এই বিষয়ে কথা বলেছি তোর বাপ আর আমার মায়ের সাথে, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। কারো কোনো প্রতিক্রিয়াই নেই। বাড়ির একটা মানুষকে আমার বিশ্বাস হচ্ছে না, বিশেষ করে তোর বাপ ওরফে আমার শ্বশুরমশাই। উনি তো আরও খরচ। মেয়ে একজনকে ভালোবাসে, সেও তোর মেয়েকে ভালোবাসে, তবুও চুপ করে বসে আছে। এগুলো মানা যায় বল? তাই আমি ভাবছি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। এতক্ষণ ইয়াসের বকবক মন দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে চোখ মার্বেলের ন্যায় করে চিল্লিয়ে বলে ওঠে, গাড়ি থামাও ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও প্লিজ। মিথিলার হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ইয়াস থতমতকে বাইক থামিয়ে দেয়। ইয়াস বাইক থামাতে মিথিলা নেমে পড়ে বাইক থেকে। ইয়াসের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছিলে? আমি কি পাগল নাকি যে তোকে বিয়ে করার জন্য মিথ্যে বলে নিয়ে আসবো? তোকে বিয়ে করতে হলে আমি সবাইকে জানিয়ে আসতাম। এখন বাইক ওঠ, আমরা শুধু শপিং করতে এসেছি, কালকে বিয়ে। ভাবছি আজকে মিষ্টি কিনে নিয়ে যাবো। ওঠ। মিথিলা উঠে পড়ে, কোনো কথা বলে না। ইয়াস পুনরায় বাইক স্টার্ট দেয়। কিছু দূর যেতে মিথিলা ইয়াসের কাজ চেপে ধরে কয়েকটা ঢোক গিলে নিয়ে বলে, তুমি কি আমায় ভালোবেসে বিয়ে করবে? ভালোবাসো আমায়? মিথিলা কথাটা জিজ্ঞাসা করেও বারবার ঢোক গিলছে, গলা শুকিয়ে আসছে বারবার। মিথিলা এবার ঠিক করে নিল আশানুরূপ উত্তর না পেলে ও এখনই বাইক থেকে নেমে পড়বে। তুষারের সাথে বিয়েটাতেও হ্যাঁ বলে দিবে। অনেক নাটক হয়েছে, ও আর নাটক করতে চাইছে না। ইয়াস তখন চুপচাপ বাইক চালাচ্ছে। ইয়াসকে চুপ দেখে মিথিলা ঝাঁঝালো গলায় বলল, হয় উত্তর দাও, না হলে নামিয়ে দাও আমায়। অনেক নাটক হয়ে গেছে, আমি আর নাটক চাই না। একটু আগে বললাম না তুই গাধা, তুই আসলেই গাধা। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এসব ফালতু কথা একদম বাদ দাও। হ্যাঁ, ভালোবাসি আমি তোকে। হয়েছে? খুশি? মিথিলা মুখ বাঁকালো। এটা ভালোবাসি বলার ধরন? কোনো আবেগ নেই, কোনো অনুভূতি নেই। মিথিলা মুখ ফুলিয়ে ঘুরিয়ে রাখলো মুখ। ইয়াস সেটা ভিউ মিররে দেখে ভ্রু কুঁচকে বলে, বললাম তো ভালোবাসি, এইভাবে মুখ ঘুরালি কেন? এইভাবে কেউ ভালোবাসি বলে? ভালোবেসে বলেছি এটা অনেক। বিয়ের পর না হয় তোর স্টাইলে ভালোবেসে বলে দিব। এবার সামনে থাকা। মিথিলা আস্তে করে ঘাটটা ঘোরালো, পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসকে। ইয়াসের ঠোঁটেও তৃপ্তির হাসি। আমি রুকমার কাছ থেকে সব শুনেছি বড় ভাই। ইয়াস নাকি রুকমার সাথে ঝামেলা করেছে। সে নীলাকে বিয়ে করবে না, মিথিলাকে ভালোবাসে, মিথিলাকেই বিয়ে করবে। এখন তুমি যা সিদ্ধান্ত নাও তাই হবে। মিনহাজ হক বেশ বিচক্ষণতার সহিত কিছু একটা ভাবলেন মন দিয়ে।
ফের ইকবাল হকের দিকে তাকিয়ে বললেন, এখানে তোমার আর আমার মতের কিছু যায় আসে না। ছেলেমেয়েরা সংসার করবে, তাদের মতামতটাই অত্যাবশ্যক। ছেলে মেয়েদের মতামত নিতে গেলে তো তুষার আর নীলাকে ঠকানো হয়ে যায়। তুষারের কথা বাদ দাও, ও বিয়েতে না করে দিয়েছে। ইয়াশ আর মিথিলার কথা ও আগে থেকেই জানতো, কালকেই বলতে চেয়েছিল হয়তো। আমার জন্য সুযোগ হয়ে ওঠেনি তাই বলেনি। ছেলেটা বেশ ভালো বুঝলে। আমার চিন্তা নীলাকে নিয়ে। নীলার বাবা মার সাথেও তো কথা হয়েছে বিয়ের। ইকবাল হক এবার রুকমার উদ্দেশ্যে ডাক ছাড়েন। কয়েকবার ডাকতে রুকমা হক ঘরে ঢুকলেন। দুই ভাই তখন বিছানায় সোজাসুজি বসা। রুকমা হক দুজনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কিছু বলবে? নীলাকে ডেকে নিয়ে এসো। কেন? ইকবাল হক বিরক্ত হলেন রুকমা হকের পাল্টা প্রশ্নে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বললেন, তোমাকে ডেকে আনতে বলেছে, ডেকে আনো। রুকমা হক আর কথা না বাড়িয়ে নীলাকে ডাকতে গেলেন। নীলা টেবিলে বসে অ্যাডমিশনের পড়া পড়ছিল। রুকমা হক ওর কাছে গিয়ে আদুরে কণ্ঠে ওকে ডাকে। নীলা রুকমা হককে দেখে বলেন, কিছু বলবে ফুপি? আমার সাথে একটু আয় তো। নীলা কথা না বাড়িয়ে রুকমা হকের সাথে যায়। রুকমা হক আর নীলা মিনহাজ হকের রুমে ঢুকতে দুই ভাই নীলার দিকে তাকান। মিনহাজ হক বলেন, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই নীলা, আশা করি তুমি উত্তর দেবে। জি আঙ্কেল, বলুন। ইয়াশকে ভালো লাগে বা ইয়াশকে ভালোবাসো? আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি কি বিষয়ে কথা বলছেন। আসলে এই বিষয়ে আমার আর ইয়াসের মাঝে কথা হয়েছে। এখানে আমার বাবা আর ফুপির আমাদের মত না নিয়েই আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে, যেটা অন্যায়ের মধ্যেই পড়ে। কারণ আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা বা সংসার হয় না। আমি বাবাকেও সবটা বুঝিয়ে ফেলেছি। আর ইয়াস আর আমার মাঝে এমন কোনো সম্পর্ক নেই। আর না আমি ইয়াসকে ভালোবাসি। নিরিবিলি চারিপাশ শুনশান রাস্তা। থেকে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নিস্তেজ কণ্ঠে আশেপাশের বেশ কয়েকটা কুকুর ডেকে চলেছে। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়ে একটা ছুবে হয়তো। তুষার হেঁটে যাচ্ছে ছিমছিমে জনমানব শূন্য রাস্তা দিয়ে। কোথায় যাচ্ছে? গন্তব্য তার কাছে অজানা। শাহাদাত আর মধ্যমা আঙ্গুলের ফাঁকে একটা সিগারেট গুজে রেখেছে। থেকে থেকে সেটা টানছে আর ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে। বারংবার ইয়াসের বলা কথাগুলো মস্তিষ্কে এসে বাড়ি খাচ্ছিল তার। ছোট থেকেই তুষারের বন্ধু বান্ধব তেমন একটা ছিল না। সে বন্ধু বলতে একমাত্র এবং শুধুমাত্র ইয়াসকে জেনে এসেছে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটির গণ্ডি পেরোলো, কিন্তু জীবনে বন্ধু নামক কোনো ব্যক্তি আসেনি ইয়াস ব্যতীত। বন্ধু বলেও একমাত্র ইয়াসকে জেনে এসেছে ছোট থেকে। তুষার জানে ইয়াসের আলাদা বন্ধু মহল আছে। এতে তুষারের রাগ বা কোনো ক্ষোভ নেই। সবারই আলাদা একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে শুধুমাত্র নিজের মর্জি চলে। সে কাকে জীবনে আনবে, কাকে বের করবে, সেটা শুধুমাত্র এবং নিতান্তই তার ইচ্ছে। ইয়াস হয়তো ইয়াসের জীবন থেকে ওকে বের করে দিয়েছে সামান্য একটা তুচ্ছ বিষয়ে রেশ ধরে। ইয়াসের বাড়ি কেন ইয়াসের সামনে পর্যন্ত যেতে বারণ করা হয়েছে ওকে। তুষার হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপর এসে দাঁড়ায়। মৃদু বাতাস বইছে দক্ষিণে। তুষার চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। তৎক্ষণাৎ বুকের বা পাশটায় ভীষণভাবে পুড়ছে ওর। বন্ধু হারানোর কষ্টে হৃদয় চুরমার হচ্ছে। ভালোবাসা হারানোর থেকেও বন্ধু হারানোর কষ্টটা শতগুণ বেশি, যা তুষার বেশ ভালো উপলব্ধি করতে পারছে। তুষার হাঁটতে হাঁটতে ব্রিজের একদম মাঝে চলে যায়। দুহাত প্রসারিত করে আকাশ পানে তাকিয়ে স্রষ্টার প্রতি অভিযোগ করে বলে, তুমি কেন আমার ভাগ্যে কোনো কিছুই চিরস্থায়ী করে রাখো না? সব কিছু কেন আমার থেকেই হারিয়ে যায়? আমাকেই কেন হারাতে হয় সব কিছু? বলো না। বন্ধুত্ব আর না ভালোবাসা কোনোটাই আমার ভাগ্যে নেই, তাই না? সব হারিয়ে যায় আমার থেকে। ক্ষণিকের জন্য আসে, অতপর ধোঁয়াশা হয়ে আবার হারিয়ে যায়। আমার থেকে যখন কেড়েই নেবে সব কিছু, তাহলে কেন আনাও আমার জীবনে সেসব? কেন বলো? এই কথাগুলো বলেই হাঁটু ভেঙে বসে পড়ে তুষার। ডুকরে কেঁদে উঠে। বন্ধু হারানোর কষ্ট, ভালোবাসা হারানোর কষ্ট দুটো মিলেই তার বক্ষে সমুদ্রের উথাল ঢেউ তুলে তাকে অথই জলে তলিয়ে নিয়ে যাচ্ছে। সেই অথই জলেই বোধহয় মৃত্যু ঘটবে তার ভালোবাসার। ইয়াস মিথিলা বাসা থেকে সেই সকালে বের হয়েছিল। বাড়ি ফিরেছিল রাত 11:30 নাগাদ। সবাই গম্ভীর মুখে ওদের জন্য অপেক্ষা করেছিল। দুটো ছেলে মেয়ে শেষ সকালে বেরিয়েছে। রাত 12টা বাজতে চলছে, তবুও বাড়ি ফিরেনি। টেনশন হবারই কথা। ইয়াস মিথিলা বাড়ি ফিরতে সবাই মিলে এক দফা বকে নেন দুজনকে। দুজনের সেসবে বেশি পাত্তা দেয় না। মিথিলার আজকে মন মেজাজ ফুরফুরে ছিল, তাই বাড়ি ফিরে নিজের রুম আটকিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। এদিকে ইয়াস সেই যে রুমে ঢুকেছে তারপর থেকে সে হাঁসফাঁস করছে, না চোখে ঘুম আছে আর না বিছানায় শুতে পারছে। ইয়াস ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে ব্যালকনিতে গিয়ে ব্যালকনির দেয়ালের কার্নিশ ঘেঁষে ঠেস দিয়ে বসে পড়ে। যে ছেলেটা দিনে 20 বারের বেশি ওর খোঁজ খবর নেয়, সেই ছেলেটা আজকে ওকে একটাবার ফোন দেবার প্রয়োজন মনে করেনি।
ইয়াশ ফোন হাতে নিয়েছিল সময় দেখার জন্য। ফোন হাতে নিতে হঠাৎ ওর তুষারের কথা মনে পড়ে তুষারকে বলা সেই কথাগুলো রাগের মাথায় বলেছিল। ওর রাগটা কি তুষার বুঝেনি? সামান্য রাগের বশে বলা কথা জেচে ধরে বসে আছে, এসব মানা যায়? ইয়াশ আর রুমে গেল না, ওখানেই বসে রাতটা পার করে দিল। সকালে মিনহাজ হক আরও একবার জরুরি তলবে সবাইকে ডেকে পাঠালেন। সবাই যার যার কাজ সেরে ফেলে বসার ঘরে এসে উপস্থিত হলেন। মিথিলাও এসেছে, এবার ইয়াশ নেই শুধু। মিনহাজ হক এটা দেখে কপালে সরু ভাঁজ ফেলে বলেন, ইয়াশ কোথায়? ঘুমাচ্ছে বোধহয়। তিতলি হকের কথায় মিনহাজ হক চোখ মুখ কুচকে দিয়ে বলেন, সকাল 10টা অবধি কে ঘুমায়? তোমার মেয়ে জমে ঘুমায় বড় বাবা। ও সরি, হবু মশাই। ইয়াশ ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেতে খেতে উক্ত কথাটা বলল। বসার ঘরে সবাই বিস্মিত দৃষ্টিতে ইয়াশের পানে তাকিয়ে আছে। কেউ কখনো ছেলেকে এভাবে কথা বলতে শোনেনি কিনা। মিনহাজ হকও কিছুটা বিস্মিত, সাথে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল ইয়াশের দিকে। অতএব শক্ত কণ্ঠে বলে উঠল, আমাকে শ্বশুরমশাই বানাতে হলে তোমাকে সময় মতন সব কাজ করতে হবে, আর ঘুম থেকে ওঠাটা তো মাস্ট। তোমাকে শ্বশুরমশাই বানাতে হলে আর কি কি করতে হবে? প্রথমত তুমি বেকার, কোনো বাবাই নিশ্চয়ই তার মেয়েকে কোনো বেকার পুরুষের হাতে তুলে দেবে না, তাই আগে চাকরির খোঁজ করো, তারপর বিয়ের কথা ভাববে। আর দ্বিতীয়ত তুমি চাকরিটা পেয়ে গেলেও বিয়েটা হচ্ছে না। উপস্থিত সবাই মিনহাজ হকের কথায় ভড়কে যান, সাথে চমকানো খানিকটা। ইয়াশ মিনহাজ হকের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, চাকরি পেলে মেয়ে দিতে সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়। কোথায়? মিনহাজ হক এক কোণে দাঁড়িয়ে থাকা ইফার দিকে তাকায়। ইফাকে হাতের ইশারায় নিজের কাছে যেতে বলে মিনহাজ হক। ইফাও বড় বাবার কথা শুনে তার কাছে গিয়ে দাঁড়ায়। মিনহাজ হক ইশারা করতেই পাশে বসে পড়ে। ইফার মাথায় স্নেহপূর্ণ হাত বুলিয়ে মিনহাজ হক বললেন, কারণ আমি চাই আমার দুই মেয়ের একসাথে বিয়ে হোক। মিনহাজ হকের এই এক বাক্যের কথায় বাড়ির সবাই খুশি হলেন। শুধু ইফা ছন্নছাড়া দৃষ্টিতে তাকিয়ে রইল মিনহাজ হকের দিকে। হঠাৎ ওর বুকটা ধক করে ওঠে, আকাশের মুখটা সামনে ভেসে ওঠে। ওর বড় বাবা কি ওকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? এমনটা হলে সে তো কোনোদিনও বিয়েতে রাজি হবে না, কোনোদিনও না। ইফার হাত পা শরীর থরথর করে কাঁপছিল, যেটা ইফা ঢের উপলব্ধি করতে পেরেছিল, কিন্তু নিজেকে শান্ত করতে পারছিল না। বাধ্য হয়ে তাই ওভাবেই বসে রইল। অন্যদিকে ইয়াশ থমথমে মুখ করে তাকিয়ে আছে মিনহাজ হকের দিকে। মুখ জুড়ে গম্ভীর্যতা স্পষ্ট। শেষে থমথমে মুখ নিয়ে বললেন, কিন্তু সেটা তো অনেক দেরি। আর আমি বাক্যের শেষে দাড়ি বসানোর আগে মিনহাজ হক ওকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত, আর কারো কোনো কথা শুনতে চাই না আমি। কথাটা বলে মিনহাজ হক নিজের রুমের দিকে পা ফেলে চলে যান। বাড়ির সবাইও খুশিতে গমগম হয়ে যে যার কাজে চলে যায়। দেখেছিস মিথু, তোর বাপ ওরফে আমার শ্বশুরমশাই আসলেই খরুশ। মিথিলার বিছানার উপর বসে চোয়াল শক্ত করে কথাটা বলল ইয়াশ, যেন ও মিনহাজ হককে পেলে দরকার পড়লে মাথায় বন্দুক ঠেকে ওদের বিয়ের কাজটা আজকেই শেষ করে ফেলতো। কিন্তু ও চাইলেই তো আর সব সম্ভব হয়ে যাবে না। ইয়াশ মিথিলার হাত টেনে ওর পাশে বসিয়ে দেয়, রাগ নিয়ে বলে, তুই কিছু বললি না কেন? কি বলবো আমি? তোর এই খরুশ বাপকে বলতি তুই এত বছর অপেক্ষা করতে পারবি না, আজকে বিয়ে করতে চাস? আমার লজ্জা শরম আছে। ইয়াশ কপালে ভাঁজ ফেলে বিরক্তিকর স্বরে বলে উঠল, এমন ভাবে বলছিস, আমার মতো লজ্জা শরম বলতে কিছুই নেই। আমার মনে হয় না আছে। ইয়াশ প্রসঙ্গ পাল্টে বলল, তুই ভাবতে পারছিস মিথু ইফার বিয়ের এখনো কত বছর বাকি? আকাশ দেশে ফিরবে, দেন ওদের বিয়ে। এত বছর আমি অপেক্ষা করতে পারবো না। কেন পারবে না? ভালো যখন বেসেছ, অপেক্ষা এবার করতেই হবে। ভাবো, আমাদের চারজনের একসাথে বিয়ে, সুন্দর না ব্যাপারটা? বাবা তো ভালোই করেছে। উচ্ছ্বাসিত কণ্ঠে কথাটা বলে চোখ বন্ধ করে নেয় মিথিলা। তার চোখের সামনে ভাসছে কোনো এক গধূলি রাঙা বিকেলে ইয়াশ মিথিলার ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। কি মনোমোহন সে দৃশ্য। মিথিলা চোখ বন্ধ করেই রইল। হঠাৎ ঘাড়ে ভারী গরম নিঃশ্বাস পড়তে মিথিলা হালকা কেঁপে ওঠে, চোখ খুলে তাকালো তৎক্ষণাৎ। ইয়াশ মিথিলার কান বরাবর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এত অপেক্ষা তো আমি করতে পারবো না বউ। বিয়ের শপিং যখন হয়েছে বিয়ে হবে, বুঝলে? আমার শ্বশুরমশাই বিয়ে কিছুতে আটকাতে পারবে না। এইটুকু বলে ইয়াশ কিছুক্ষণ নীরব রইল মিথিলার দিকে তাকিয়ে। মিথিলাও ইয়াশের দিকে তাকিয়েছিল। ইয়াশের গাঢ় দৃষ্টি দেখে ও চোখ নামিয়ে নেয়। ইয়াশ হেসে বলে, তুই একটু বেশি সুন্দর। দ্বীপ্রহরের শেষের দিক, চারিপাশ কেমন নিরিবিলি হয়ে আছে। দুপুরের আহার শেষে ক্লান্ত শরীরগুলো বিছানায় এলিয়ে সবাই সবার মতো বিশ্রাম নিচ্ছে। এমন সময় ইফা ভার হয়ে থাকা মাথা নিয়ে বিছানা থেকে উঠল।
ডান হাতে মাথাটা চেপে ধরে নির্জীব হয়ে বসে রইল বিছানার উপর। জীবনে আকাশ নামক ব্যক্তিটি আসার পর থেকেও শুধু কেঁদেই যাচ্ছে, কষ্ট পাচ্ছে মাত্র। তাহলে কি ভালোবাসা মানে শুধুই কষ্ট? কিশোরী মন কোনো উত্তর দিতে পারে না। এই তো সকালে বড় বাবার কথা শুনে ইফা এক দফা কেঁদে কেটে আকাশকে ফোন দিয়েছিল। আকাশকে সবটা বলার পরও আকাশ ছিল ভাবলেশীন, যেন ওর বিয়ের খবরে আকাশের তেমন কোনো কিছুই যায় আসেনি। আকাশের এরূপ ব্যবহারে কিশোরীর কোমল হৃদয় যেন খণ্ড বিখণ্ড হলো। মনটা হু হু করে কাঁদলেও বাহ্যিক ইফা নীরব ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশ নামক ব্যক্তিটি তাকে ঠকাচ্ছে ওকে। ইফা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়, বিছানার সামনে যেয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। সকালে কিছু খায়নি, দুপুরেও খাওয়া হয়নি বলে পেটের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠছে। অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছে। ইফা প্রলম্বিত শ্বাস ফেলে বিছানার উপর বসে পড়ে। বিছানা থেকে ফোনটা হাতে নিল। মনের কোথাও একটা আশা করেছিল আকাশ ওকে ফোন দিয়েছে, কিন্তু না, নো মেসেজ, নো কল। ইফার মনটা বিষাদে ছেয়ে গেল। আবার নাক পিটপিট করে বের হতে চাওয়া কান্নাটা আটকালো। আহারের কথা ভুলে বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। অঝর ধারায় বাড়ি গড়িয়ে পড়ল কপল বেয়ে, নেত্রদয় বন্ধ করে নিল। হঠাৎ যান্ত্রিক পদার্থটা বেজে উঠতে ইফা তড়িঘড়ি করে সেটা চোখের সামনে আনলো। কাঙ্ক্ষিত মানুষটার ফোন দেখে কান্নার বেগ বাড়ল। অভিমান ভুলে ফোনটা রিসিভ করে কানে ধরল তৎক্ষণাৎ। দুপাশেই শুনশান নীরবতা পালন করলো কিছুক্ষণ। নীরবতা ভেঙে অপর প্রান্তের আকাশের অবসন্ন কণ্ঠ ভেসে আসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।